Hi students, welcome to my channel. ক্লাস 12 থেকে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি পড়ছি এবং আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো লিমিটিং মোলার কন্ডাক্ট্যান্স। দেখো, প্রিভিয়াস ক্লাসে ডাইলুশন কিভাবে কন্ডাক্ট্যান্স, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, মোলার কন্ডাক্ট্যান্স এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের উপর প্রভাব ফেলে সেটা আমরা দেখেছি এবং সেখানে পেয়েছিলাম যে ডাইলুশন যত ইনক্রিজ করব মোলার কন্ডাক্ট্যান্সের মান তত বৃদ্ধি পাবে। অর্থাৎ দ্রবণকে যত লঘু করব মোলার কন্ডাক্ট্যান্সের মান কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। এইভাবে একটা দ্রবণকে যতই আমরা লঘু করব তার মোলার কন্ডাক্ট্যান্সের মান ততই বৃদ্ধি পাবে। এই মোলার কন্ডাক্ট্যান্সের মানের উপর নির্ভর করে ইলেকট্রোলাইট যেগুলো আছে এই ইলেকট্রোলাইটগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো স্ট্রং ইলেকট্রোলাইট এবং একটি হলো উইক ইলেকট্রোলাইট। স্ট্রং যে ইলেকট্রোলাইটগুলো আছে সেগুলো সলিউশনের ভিতর কমপ্লিটলি আয়োনাইজ অবস্থায় থাকে, সেই কারণে এদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ইজ ইকুয়ালস টু 1 এবং উইক যে ইলেকট্রোলাইটগুলো আছে সেই উইক ইলেকট্রোলাইটগুলো পার্শিয়ালি আয়োনাইজড অবস্থায় থাকে, সেই কারণে তাদের আলফাটা লেস দ্যান 1। ফর এক্সাম্পল স্ট্রং ইলেকট্রোলাইট, ফর এক্সাম্পল কেসিএল হলো একটা স্ট্রং ইলেকট্রোলাইট। এই কেসিএলটা অ্যাকোয়াস সলিউশনে কমপ্লিটলি আয়োনাইজ অবস্থায় থাকবে। উইক ইলেকট্রোলাইট যেমন অ্যাসিটিক অ্যাসিড হলো একটা উইক ইলেকট্রোলাইট, এগুলো পার্শিয়ালি আয়োনাইজড অবস্থায় থাকে, সেই কারণে এদের ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা একের থেকে কম হয়। তাহলে কি পেয়েছি দেখো, ডাইলুশন যত ইনক্রিজ করব মোলার কন্ডাক্ট্যান্সের মান তত বৃদ্ধি পেতে থাকবে। ডাইলুশন ইনক্রিজ করা মানে কি? ডাইলুশন ইনক্রিজ করা মানে তার কনসেন্ট্রেশনটা কিন্তু কমানো। তাহলে কনসেন্ট্রেশন ডিক্রিজ করছি, তার অর্থ ডাইলুশন ইনক্রিজ করছি। ডাইলুশন ইনক্রিজ করলে মোলার কন্ডাক্ট্যান্সের মান বৃদ্ধি পেতে থাকবে। এখন দেখো, এই যে স্ট্রং যে ইলেকট্রোলাইটগুলো আছে, এই স্ট্রং ইলেকট্রোলাইটগুলো সলিউশনে কমপ্লিটলি আয়োনাইজ অবস্থায় থাকে। কমপ্লিটলি যদি আয়োনাইজ অবস্থায় থাকে, এগুলোর ক্ষেত্রে দ্রবণকে যতই আমরা লঘু করি আয়ন সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে ফর স্ট্রং ইলেকট্রোলাইট after dilution no change in number of ions, আয়ন সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে কি হয়, যেহেতু দ্রবণকে লঘু করছি তার অর্থ তার আয়তনটা ইনক্রিজ করছি। আয়তন ইনক্রিজ করলে এই যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর মধ্যে ইন্টার আয়নিক যে অ্যাট্রাকটিভ ফোর্স তার ভ্যালু কিন্তু কমে যায়। ইন্টার আয়নিক অ্যাট্রাকটিভ ফোর্সের ভ্যালু যদি কমে যায় তাহলে আয়নগুলোর মোবিলিটি ইনক্রিজ করে। আয়নগুলোর মোবিলিটি ইনক্রিজ করলে তার কন্ডাক্ট্যান্স ইনক্রিজ করে। যেহেতু ওই সলিউশনের মধ্যে 1 মোল ইলেকট্রোলাইট অ্যাড আছে, সেই কারণে সেই কন্ডাক্ট্যান্সকে আমরা বলছি মোলার কন্ডাক্ট্যান্স। তাহলে স্ট্রং যে ইলেকট্রোলাইটগুলো আছে এগুলো ডাইলুশনের সঙ্গে মোলার কন্ডাক্ট্যান্স ইনক্রিজ করছে কেন? কারণ ইন্টার আয়নিক অ্যাট্রাকশন ডিক্রিজ করছে। ইন্টার আয়নিক অ্যাট্রাকশন ডিক্রিজ করার অর্থ আয়নিক মোবিলিটি ইনক্রিজ করা। এই আয়নিক মোবিলিটি ইনক্রিজ করলে মোলার কন্ডাক্ট্যান্সের মানটা ইনক্রিজ করবে। তাহলে কি পেলাম আমরা? স্ট্রং ইলেকট্রোলাইটগুলোর ক্ষেত্রে আফটার ডাইলুশন যত বাড়াবো আমরা
তার মানে কনসেন্ট্রেশন কমাচ্ছি, কনসেন্ট্রেশন কমালে ইন্টার আয়নিক অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে, আয়নিক মোবিলিটি বেড়ে যাচ্ছে, মোলার কন্ডাক্ট্যান্সের মানটা বেড়ে যাচ্ছে। এইভাবে যতই আমরা ডাইলুশন করব মোলার কন্ডাক্ট্যান্সের মানটা ইনক্রিজ হচ্ছে। এইভাবে ইনক্রিজ হতে হতে মোলার কন্ডাক্ট্যান্সের মানটা একটা স্থির মানে পৌঁছাবে, যার পরে দ্রবণকে আমরা যতই লঘু করি না কেন, তার মানে তার কনসেন্ট্রেশন যতই কমাই না কেন, মোলার কন্ডাক্ট্যান্সের মানের কিন্তু আর কোনো পরিবর্তন হয় না। এই যে স্থির মানে পৌঁছাচ্ছে মোলার কন্ডাক্ট্যান্সের মান, এটাকেই বলা হয় লিমিটিং মোলার কন্ডাক্ট্যান্স। যেটাকে ল্যামডা এম ইনফিনিটি দিয়ে ডিনোট করা হয়, বা এরই অপর নাম হলো মোলার কন্ডাক্ট্যান্স at infinite dilution। অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। দেখো, এই কনসেন্ট্রেশন চেঞ্জের সঙ্গে মোলার কন্ডাক্ট্যান্সের মানের কিরূপ পরিবর্তন হয় সেটা আমরা ডিবে হুকেল ওনসাগার ইকুয়েশন থেকে বলতে পারি। According to Debye-Huckel Onsager equation, lambda m that is equals to lambda m infinity minus a plus b into lambda m infinity into root c। এটা হলো ডিবে-হুকেলস ইকুয়েশন। এই ডিবে-হুকেল ওনসাগার ইকুয়েশনে এ আর বিটা হলো কনস্ট্যান্ট। এই এ এবং বি এর মানটা মিডিয়ামের ভিসকোসিটি এবং ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ওপর নির্ভর করে। এর যে ভ্যালুটা পাওয়া যায় দ্যাট ইজ 82.4 ডিভাইডেড বাই ডি ইন্টু টি টু দি পাওয়ার হাফ ইন্টু ইটা, এবং বি এর যে মানটা পাওয়া যায় বি হলো 8.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই ডি ইন্টু টি টু দি পাওয়ার 3/2, যেখানে ডিটা হলো মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এবং ইটাটা হলো ভিসকোসিটি অফ দ্য মিডিয়াম। তাহলে দেখো, এই ইকুয়েশন অনুযায়ী কনসেন্ট্রেশন যত আমরা ডিক্রিজ করব মোলার কন্ডাক্ট্যান্সের মান কিন্তু তত বৃদ্ধি পাবে। তাহলে কনসেন্ট্রেশন মানে রুট সি যত আমরা ইনক্রিজ করছি ল্যামডা এম এর ভ্যালু তত ডিক্রিজ করবে। তাহলে একটা স্ট্রং ইলেকট্রোলাইট নিই এক্সাম্পল হিসেবে কেসিএল। তাহলে কেসিএল এর ক্ষেত্রে যদি আমরা রুট সি ভার্সেস ল্যামডা এম গ্রাফ প্লট করি তাহলে সেক্ষেত্রে কি হবে, কনসেন্ট্রেশন যত আমরা ডিক্রিজ করব ল্যামডা এম এর মানটা তত বৃদ্ধি পাবে। তাহলে কনসেন্ট্রেশন যত ইনক্রিজ করছি দেখো ল্যামডা এম এর মানটা বৃদ্ধি পাচ্ছে। এইভাবে বৃদ্ধি পেতে পেতে একটা লিমিটিং মানে এসে পৌঁছাবে, যার পরে দ্রবণকে আমরা যতই লঘু করি না কেন মোলার কন্ডাক্ট্যান্সের মান কিন্তু আর পরিবর্তন হবে না। এটাকেই আমরা বলছি মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন। এখন দেখি যে উইক যে ইলেকট্রোলাইটগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কনসেন্ট্রেশনের মানের পরিবর্তনের সঙ্গে মোলার কন্ডাক্ট্যান্সের মান কিভাবে পরিবর্তিত হয়। তাহলে দেখো, ফর উইক ইলেকট্রোলাইট এক্সাম্পল নিয়ে নিই অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড পার্শিয়ালি আয়নাইজ হয়ে ফর্ম করে অ্যাসিটেট আয়ন এবং H+ আয়ন।
ইনিশিয়ালি অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন যদি সি হয় তাহলে অ্যাসিটেড আয়নের কনসেন্ট্রেশন 0 এবং এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন 0। ইকুইলিব্রিয়ামে অ্যাসিটিক অ্যাসিডের ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে আমরা আলফা ধরছি, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম concentration of acetic acid, that is C minus C alpha, aceted ion C alpha, H plus ion C alpha. তাহলে dissociation constant for acetic acid K, that is equals to C alpha into C alpha divided by C into 1 minus alpha. C cancel করে দিলাম, পাচ্ছি C alpha square by 1 minus alpha. If alpha is less than 0.5, less than equals to 0.5, then আমরা বলতে পারি যে 1 minus alpha, that is nearly equals to 1. So K, that is equals to C alpha square. Hence alpha is equals to root over of K by C, or alpha is inversely proportional to 1 by root C. তাহলে দেখো উইক ইলেকট্রোলাইটগুলোর ক্ষেত্রে যখন আমরা কনসেন্ট্রেশন বৃদ্ধি করব তার ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কী হবে, কমে যাবে। অর্থাৎ কনসেন্ট্রেশন যত ডিক্রিজ করব ডিগ্রি অফ ডিসোসিয়েশন তত ইনক্রিজ করবে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইনক্রিজ করার অর্থ কি, যে অ্যাসিটিক অ্যাসিডেরটা বেশি সংখ্যক আয়ন ফর্ম করবে, নাম্বার অফ আয়ন ইনক্রিজ করবে। তাহলে একটা দ্রবণকে যদি আমরা ডাইলুট করি, উইক ইলেকট্রোলাইটগুলোকে যদি আমরা ডাইলুট করি, তাহলে ডাইলুশন যত বাড়াবো তত কি হবে, আলফাটা ইনক্রিজ করবে। ডাইলুশন বাড়ানো মানেই হচ্ছে কনসেন্ট্রেশন কমানো, তাহলে কনসেন্ট্রেশন কমাচ্ছি মানে তার আলফা ইনক্রিজ করছে। আলফা ইনক্রিজ করা মানে কি, নাম্বার অফ আয়ন কিন্তু ইনক্রিজ করবে। তাহলে নাম্বার অফ আয়ন ইনক্রিজ করলে কি হবে, মোলার কন্ডাক্ট্যান্সের মানটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে উইক যে ইলেকট্রোলাইটগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও ডাইলুশন যত বাড়াই মোলার কন্ডাক্ট্যান্সের মানটা বৃদ্ধি পায়, বাট বাড়ার ধরনটা কিন্তু আলাদা। স্ট্রং ইলেকট্রোলাইটগুলোর ক্ষেত্রে যে কারণে বাড়ে, উইক ইলেকট্রোলাইটগুলোর ক্ষেত্রে কিন্তু সেই কারণে বাড়ে না। উইক ইলেকট্রোলাইটগুলোর ক্ষেত্রে কেন বাড়ে, কারণ তার আলফাটা ইনক্রিজ করে। আলফাটা ইনক্রিজ করলে নাম্বার অফ আয়ন ইনক্রিজ করছে, নাম্বার অফ আয়ন ইনক্রিজ করা মানেই তার মোলার কন্ডাক্ট্যান্সের মানটা বৃদ্ধি পাবে। তাহলে এইভাবে একটা দ্রবণকে যতই আমরা লঘু করি তার মোলার কন্ডাক্ট্যান্সের মানটা বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু কখনোই সেই ভ্যালুটা একটা লিমিটিং মানে পৌঁছাবে না। কারণ উইক ইলেকট্রোলাইটগুলোর ক্ষেত্রে আলফার মানটা কখনোই 100% হতে পারে না। 100% হলে তবেই কিন্তু মোলার কন্ডাক্ট্যান্সের মানটা লিমিটিং মানে পৌঁছাতো। যেহেতু আলফার ভ্যালুটা কখনোই 100% হচ্ছে না, তার মানে কি, সে মোলার কন্ডাক্ট্যান্সের মানটা কিন্তু বৃদ্ধি পেতেই থাকবে, কখনোই লিমিটিং মানে পৌঁছাবে না। সেই কারণে উইক ইলেকট্রোলাইটগুলোর ক্ষেত্রে লিমিটিং মোলার কন্ডাক্ট্যান্সের মান আমরা নির্ণয় করতে পারি না। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে যদি মোলার কন্ডাক্ট্যান্স ভার্সেস রুট সি গ্রাফ প্লট করি, সেই গ্রাফটা দেখতে কেমন হবে, একটা কার্ভ পাবো আমরা, যে মোলার কন্ডাক্ট্যান্সের মানটা বাড়ছে কনসেন্ট্রেশন কমানোর সঙ্গে সঙ্গে, কিন্তু কখনোই কিন্তু লিমিটিং মানে পৌঁছাবে না। এটা প্যারালাল টু এই অ্যাক্সিস বরাবর হবে ফর অ্যাসিটিক অ্যাসিড। এবং এটা ছিল কেসিএল এর জন্য, এটা স্ট্রং ইলেকট্রোলাইট কেসিএল এর জন্য, এটা উইক ইলেকট্রোলাইট অ্যাসিটিক অ্যাসিডের জন্য। এই যে উইক ইলেকট্রোলাইটগুলো আছে, এই উইক ইলেকট্রোলাইটগুলোর লিমিটিং মোলার কন্ডাক্ট্যান্সের মান নির্ণয় করা হয় স্ট্রং যে ইলেকট্রোলাইটগুলো আছে সেগুলোর লিমিটিং মোলার কন্ডাক্ট্যান্সের মানকে কাজে লাগিয়ে, এবং এটা নির্ণয় করা হয় কোলরাসের সূত্র দ্বারা। এখন আমরা কোলরাসের সূত্রটি পড়ব। Kohlraasch law states that the molar conductance of an electrolyte is the sum of molar ionic conductance of cation and anion given by the electrolyte at infinite dilution. তাহলে যদি একটা ইলেকট্রোলাইট এবি টাইপের হয়, তাহলে এবি টাইপের যে ইলেকট্রোলাইটগুলো আছে এগুলো আয়নিত হয়ে কি ফর্ম করবে, এ প্লাস অ্যান্ড বি মাইনাস, এ প্লাস ক্যাটায়ন এবং বি মাইনাস অ্যানায়ন। তাহলে এই যে আয়নগুলোর মোলার আয়নিক কন্ডাক্ট্যান্সের ভ্যালু যদি ল্যামডা এ প্লাস অ্যাট ইনফিনিটি, ল্যামডা বি মাইনাস ইনফিনিটি হয়, তাহলে এই যে আয়নগুলো ফর্ম করেছে এই আয়নগুলোর মোলার আয়নিক কন্ডাক্ট্যান্সের ভ্যালু যদি ল্যামডা
ইনফিনিটি এ প্লাস ল্যামডা ইনফিনিটি বি মাইনাস হয়, তাহলে অ্যাকর্ডিং টু কোলরাস ল এবি যে ইলেকট্রোলাইটটা আছে তার মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন হবে sum of this ionic conductance, molar ionic conductance, that means lambda infinity A plus plus lambda infinity B minus. এবং সল্টটা যদি এক্স বিওয়াই টাইপের হয়, এক্স বিওয়াই টাইপ যদি আয়নিত হয় কি ফর্ম করবে, এক্স সংখ্যক এ ওয়াই প্লাস ক্যাটায়ন এবং ওয়াই সংখ্যক বি এক্স মাইনাস অ্যানায়ন। তাহলে অ্যাকর্ডিং টু কোলরাস ল এই এক্স বিওয়াই টাইপ যে ইলেকট্রোলাইটটা আছে সেই ইলেকট্রোলাইটের মোলার কন্ডাক্ট্যান্সের মান ল্যামডা এম ইনফিনিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন যেটা হবে সেটা হবে কি, যে এক্স ইন্টু ল্যামডা ইনফিনিটি এ ওয়াই প্লাস প্লাস ওয়াই ইন্টু ল্যামডা ইনফিনিটি বি এক্স মাইনাস। ফর এক্সাম্পল যদি আমরা বেরিয়াম সালফেট নিই ইলেকট্রোলাইট, বেরিয়াম সালফেটের যে মোলার কন্ডাক্ট্যান্স হবে ল্যামডা ইনফিনিটি বেরিয়াম সালফেট, এটা মোলার কন্ডাক্ট্যান্স ইজ ইকুয়ালস টু lambda infinity barium 2 plus, that is also molar ionic conductance, plus lambda infinity SO4 2 minus is also molar ionic conductance at infinite dilution. এবং ইলেকট্রোলাইটটা যদি আমরা বেরিয়াম ক্লোরাইড নিতাম তাহলে বেরিয়াম ক্লোরাইডের ল্যামডা ইনফিনিটি at infinite dilution molar is equals to lambda infinity barium 2 plus molar ionic conductance plus 2 into lambda infinity Cl minus, that is also molar, যেহেতু দুটো ক্লোরাইড আনায়ন তৈরি করবে এখানে সেই জন্য 2 into lambda infinity Cl minus। এই যে আয়নিক কন্ডাক্ট্যান্সটা পেলাম আমরা, এই আয়নিক কন্ডাক্ট্যান্সটা কিন্তু আয়নিক মোবিলিটির ওপর ডিপেন্ড করে। আয়নিক কন্ডাক্ট্যান্স ল্যামডা is directly proportional to mobility, where U is the mobility of the ion. আয়নিক কন্ডাক্ট্যান্সটা মোবিলিটির উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। তাহলে এখান থেকে আমরা কি পাই, ল্যামডা ইজ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট, সেটা ফ্যারাডে দিয়ে প্রকাশ করা হয়, ফ্যারাডে ইন্টু ইউ। 1 ফ্যারাডে দ্যাট ইজ 96,500 কুলম। এখন দেখো এই যে আয়নিক মোবিলিটি আছে, এই আয়নিক মোবিলিটি কার ওপর ডিপেন্ড করে, আয়নিক মোবিলিটি ডিপেন্ড করে সাইজের ওপর। আয়নিক মোবিলিটি U is inversely proportional to size of ion। আয়নগুলো সাইজ যত বড় হবে তার কিন্তু মোবিলিটি কিন্তু কমে যাবে। ফর এক্সাম্পল আমরা যদি অ্যালকালি মেটালগুলোর কথা ভাবি, অ্যালকালি মেটাল কে কে আছে, তার যে ক্যাটায়নগুলো আছে লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, সিজিয়াম প্লাস। তাহলে দেখো এখানে আমরা কি জানি যে অ্যালকালি মেটালগুলোর সাইজের অর্ডারটা কি হয়, সিজিয়াম প্লাসের সবচেয়ে বড়, তারপর পটাশিয়াম প্লাস, তারপর সোডিয়াম প্লাস, তারপর লিথিয়াম প্লাস। তাহলে এই যে আয়নগুলো আছে এই আয়নগুলোর যদি আয়নিক মোবিলিটির অর্ডার ফাইন্ড করতে দেয় আমাদের, তাহলে আয়নিক মোবিলিটির অর্ডারটা কি হবে, লিথিয়াম প্লাস ইজ গ্রেটার দ্যান সোডিয়াম প্লাস ইজ গ্রেটার দ্যান পটাশিয়াম প্লাস ইজ গ্রেটার দ্যান সিজিয়াম প্লাস। তাহলে লিথিয়াম প্লাসের আয়নিক মোবিলিটি কিন্তু সবচেয়ে বেশি হবে, সিজিয়াম প্লাসের আয়নিক মোবিলিটির মান সবচেয়ে কম হবে। এই যে আমরা অর্ডারটা লিখলাম, দ্যাট ইজ অনলি ইন গ্যাস ফেজ। গ্যাসিয়াস ফেজে আয়নিক মোবিলিটির অর্ডার এইটা হয়।
বাট অ্যাকোয়াস ফেজে আয়নিক মোবিলিটির অর্ডার কিন্তু চেঞ্জ হয়ে যায়। ইন অ্যাকোয়াস ফেজ আমি আগে অর্ডারটা লিখে নিই। অর্ডারটা কি হবে? সিজিয়াম প্লাস এর আয়নিক মোবিলিটি সবচেয়ে বেশি, তারপরে পটাশিয়াম প্লাসের, তারপরে সোডিয়াম প্লাসের, তারপরে আসছে আমাদের লিথিয়াম প্লাসের। কোশ্চেন হচ্ছে কেন অ্যাকোয়াস ফেজে অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে? কারণ অ্যাকোয়াস ফেজে আয়নিক মোবিলিটি ডিপেন্ড অন হাইড্রেশন। আয়নিক মোবিলিটি কার উপর ডিপেন্ড করে? হাইড্রেশনের উপর ডিপেন্ড করে। দেখো, সাইজ যত ছোট হবে, মানে কম হবে সাইজ, তার চার্জ ডেনসিটি তত বাড়বে। চার্জ ডেনসিটি বাড়লে হাইড্রেশন বেড়ে যাবে। আর হাইড্রেশন যদি বেড়ে যায়, মোবিলিটি কিন্তু কমে যাবে। যেমন দেখো, লিথিয়াম প্লাসের সাইজটা ছোট ছিল, তাহলে ছোট সাইজ লিথিয়ামের চারিদিকে যে ওয়াটার মলিকুলগুলো আছে, এই ওয়াটার মলিকুলগুলো কিন্তু বেশি সংখ্যায় থাকবে। তাহলে লিথিয়াম প্লাসকে ঘিরে কিন্তু ওয়াটার মলিকুলের সংখ্যা এখানে বেশি, তার মানে লিথিয়াম প্লাসের হাইড্রেশন কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। হাইড্রেশন বেড়ে যাচ্ছে বলে এর আয়নিক মোবিলিটি কিন্তু কমে যাচ্ছে। তুলনামূলকভাবে সিজিয়াম প্লাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, এর সাইজটা বড়। সাইজ বড় হওয়ার জন্য কি হবে? এর চার্জ ডেনসিটি কিন্তু অনেক কম হবে। চার্জ ডেনসিটি কমে গেলে ওয়াটার মলিকুলের সংখ্যা অনেক কম হবে, মানে এর হাইড্রেশন অনেক কম। হাইড্রেশন কম হলে কি হবে? এই সিজিয়াম প্লাস ক্যাটায়নের মোবিলিটি কিন্তু ইনক্রিজ করবে। তাহলে অ্যাকোয়াস ফেজে আয়নিক মোবিলিটি যেটা ডিপেন্ড করে, দ্যাট ইজ হাইড্রেশনের উপরে। হাইড্রেশন যত বেশি হবে, আয়নিক মোবিলিটি কিন্তু তত কম হবে। এখন আমরা দেখে নিই যে ট্রান্সপোর্ট নাম্বারটা কি। ট্রান্সপোর্ট নাম্বার হলো মোট কারেন্টের যত ভগ্নাংশ একটি আয়ন ক্যারি করে, সেটাকেই বলা হয় ওই আয়নের ট্রান্সপোর্ট নাম্বার। দ্য ফ্র্যাকশন অফ টোটাল কারেন্ট ক্যারিড বাই অ্যান আয়ন ইজ কল্ড ইটস ট্রান্সপোর্ট নাম্বার। এটাকে টি দিয়ে প্রকাশ করা হয়, এবং এই ট্রান্সপোর্ট নাম্বারটা রিলেটেড উইথ আয়নিক কন্ডাক্ট্যান্স। সো ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন ইজ ইকুয়ালস টু ল্যামডা ক্যাটায়ন বাই ল্যামডা ক্যাটায়ন প্লাস ল্যামডা অ্যানায়ন। আর একটু আগেই আমরা দেখে এলাম যে আয়নিক যে কন্ডাক্ট্যান্স, সেটা আয়নিক মোবিলিটির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো আমরা এটা লিখতে পারি ইউ ক্যাটায়ন বাই ইউ ক্যাটায়ন প্লাস ইউ অ্যানায়ন। সিমিলারলি ট্রান্সপোর্ট নাম্বার অফ অ্যানায়ন, দ্যাট ইজ ইকুয়ালস টু ল্যামডা অ্যানায়ন বাই ল্যামডা ক্যাটায়ন প্লাস ল্যামডা অ্যানায়ন, that is also equals to u anion by u cation plus u anion। তাহলে দেখো, এই ক্যাটায়ন এবং অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বারের যোগফলটা কিন্তু 1। এই যে ট্রান্সপোর্ট নাম্বারটা, এটা আরও একটি ফর্মুলার সঙ্গে যুক্ত। ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন, দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু ল্যামডা ক্যাটায়ন বাই ল্যামডা এন, মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বারটা ক্যাটায়নের আয়নিক কন্ডাক্ট্যান্স বাই ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। সিমিলারলি ট্রান্সপোর্ট নাম্বার অফ অ্যানায়ন ইজ ইকুয়ালস টু ল্যামডা অ্যানায়ন বাই ল্যামডা এন। কনসেন্ট্রেশন যত আমরা ইনক্রিজ করব, তত ট্রান্সপোর্ট নাম্বারের ভ্যালু কিন্তু কমে যাবে। মানে কনসেন্ট্রেশনের সঙ্গে ট্রান্সপোর্ট নাম্বারের রিলেশন এটাই, যে কনসেন্ট্রেশন যত বাড়ানো হয়, ট্রান্সপোর্ট নাম্বার তত ডিক্রিজ করে। টেম্পারেচার যত ইনক্রিজ করা হয়, ট্রান্সপোর্ট নাম্বারটা ডিক্রিজ করে। এই ট্রান্সপোর্ট নাম্বার ডিক্রিজ করবে কখন? যখন ট্রান্সপোর্ট নাম্বারটা গ্রেটার দ্যান 0.5 হবে। ট্রান্সপোর্ট নাম্বারটা যখন 0.5 থেকে বেশি, তখন যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি, ট্রান্সপোর্ট নাম্বার কিন্তু কমে যায়। এবং
টেম্পারেচার ইনক্রিজ করলে যদি ট্রান্সপোর্ট নাম্বারের ভ্যালুটা লেস দ্যান 0.5 হয় তখন টি অ্যাপ্রোচেস টু 0.5, মানে ট্রান্সপোর্ট নাম্বার যখন 0.5 থেকে কম হবে টেম্পারেচার ইনক্রিজ করলে সেক্ষেত্রে কিন্তু ট্রান্সপোর্ট নাম্বারের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকে। কতক্ষণ বাড়বে? যতক্ষণ না 0.5 হয়। তাহলে এইভাবে ট্রান্সপোর্ট নাম্বারের সঙ্গে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এবং কনসেন্ট্রেশন যত ইনক্রিজ করা হয় ট্রান্সপোর্ট নাম্বার তত কিন্তু কমে যায়। এবার আমরা দেখি যে কোহলরাস সূত্রের প্রয়োগ কোথায়। তাহলে অ্যাপ্লিকেশন অফ কোহলরাস ল নাম্বার 1 is to calculate lambda m for weak electrolyte. উইক যে ইলেকট্রোলাইটগুলো আছে সেই উইক ইলেকট্রোলাইটগুলোর ল্যামডা এম এর ভ্যালুটা কিন্তু আমরা কোহলরাসের সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেট করতে পারি। যেমন দেখো, ল্যামডা এম অ্যাসিটিক অ্যাসিড at infinite dilution is equals to, আমরা বলতে পারি ল্যামডা ইনফিনিটি অ্যাসিটেট আয়ন মোলার প্লাস ল্যামডা ইনফিনিটি এইচ প্লাস আয়ন মোলার। এখন দেখো, এই যে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটেট আয়নের যে মোলার আয়নিক কন্ডাক্ট্যান্স, এই মানটা কোথায় পাবো? এই মানটা পাবো আমরা সোডিয়াম অ্যাসিটেট থেকে। সো ল্যামডা এম অ্যাসিটেট মোলার প্লাস ল্যামডা ইনফিনিটি সোডিয়াম প্লাস মোলার। যেহেতু সোডিয়াম প্লাসের আয়নিক কন্ডাক্ট্যান্সটা আমরা এক্সট্রা লিখছি, সেই জন্য এটাকে মাইনাস করে দিলাম, মাইনাস ল্যামডা এম সোডিয়াম প্লাস মোলার প্লাস ল্যামডা ইনফিনিটি এইচ প্লাস মোলার প্লাস ল্যামডা ইনফিনিটি সিএল মাইনাস মোলার মাইনাস ল্যামডা ইনফিনিটি সিএল মাইনাস মোলার। তো দেখো, এখানে সোডিয়াম প্লাসের মোলার আয়নিক কন্ডাক্ট্যান্সের মানটা আমরা এক্সট্রা লিখেছি, সেই জন্য মাইনাস করে দিলাম। ঠিক একইভাবে ক্লোরাইডটা এক্সট্রা লিখেছি, তাই মাইনাস করে দিলাম। এখন দেখো, এই দুটোর ভ্যালুকে যদি যুক্ত করি আমরা কি লিখতে পারি? দ্যাট ইজ ইকুয়ালস টু ল্যামডা ইনফিনিটি সোডিয়াম অ্যাসিটেট মোলার। এটা কিন্তু একটা স্ট্রং ইলেকট্রোলাইট। এই স্ট্রং ইলেকট্রোলাইটের মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। প্লাস এই দুটো ভ্যালুকে কাজে লাগিয়ে আমরা কি বলতে পারি? দ্যাট ইজ ল্যামডা ইনফিনিটি HCl মোলার। HClটাও একটা কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইটের মোলার কন্ডাক্ট্যান্সের মান অ্যাট ইনফাইনাইট ডাইলুশন, এটার মানটাও আমরা বের করতে পারবো। এখন এই দুটো থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে কি পড়ে থাকছে? সোডিয়াম ক্লোরাইড। সো ল্যামডা ইনফিনিটি সোডিয়াম ক্লোরাইড মোলার। তার মানে সোডিয়াম অ্যাসিটেটের ইনফাইনাইট ডাইলুশনে মোলার কন্ডাক্ট্যান্সের সঙ্গে HCl এর ইনফাইনাইট ডাইলুশনের মোলার কন্ডাক্ট্যান্সের মান যোগ করে সেখান থেকে যদি সোডিয়াম ক্লোরাইডের মোলার কন্ডাক্ট্যান্সের মান অ্যাট ইনফাইনাইট ডাইলুশন মাইনাস করি, তাহলে কিন্তু আমরা অ্যাসিটিক অ্যাসিডের মোলার কন্ডাক্ট্যান্সের মানটা ইনফাইনাইট ডাইলুশনে নির্ণয় করতে পারবো। তাহলে এইভাবে উইক ইলেকট্রোলাইট যেগুলো আছে তাদের মোলার কন্ডাক্ট্যান্সের মান অ্যাট ইনফাইনাইট ডাইলুশনে ক্যালকুলেট করা হয়। নাম্বার বি, টু ক্যালকুলেট degree of dissociation. দেখো, ল্যামডা দ্যাট মিন্স কি? মোলার কন্ডাক্ট্যান্স at concentration C। ধরে নিলাম C কনসেন্ট্রেশনের মোলার কন্ডাক্ট্যান্স দ্যাট ইজ ল্যামডা এম। একে যদি আমরা ল্যামডা এম ইনফিনিটি দিয়ে ডিভাইড করি, তার মানে মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট
dilution. That is directly proportional to alpha, and that is equals to 1. So lambda m by lambda m infinity is equals to alpha. ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানও আমরা কিন্তু এখান থেকে নির্ণয় করতে পারি। 3 নম্বর অ্যাপ্লিকেশন, টু ক্যালকুলেট ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। দেখো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে ইজ ইকুয়ালস টু সি আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা। এখানে আলফার মানটা আমরা বসিয়ে দিচ্ছি। সো সি ইন্টু ল্যামডা এম বাই ল্যামডা ইনফিনিটি এম তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ল্যামডা এম বাই ল্যামডা ইনফিনিটি এম। তাহলে এইভাবে ডিসোসিয়েশন কনস্ট্যান্টের মানও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। 4 অ্যাপ্লিকেশন নাম্বার ডি ইজ to calculate KSP মানে solubility product for sparingly soluble salt। যে sparingly soluble যে সল্ট গুলো আছে তাদের আমরা KSP এখানে বের করতে পারি। কি করে বের করব দেখো, sparingly soluble salt মানে স্বল্প দ্রাব্য লবণ। তার মানে এই স্বল্প দ্রাব্য লবণ কাদের বলা হয়? যেগুলো দ্রবণে অতি অল্প পরিমাণে দ্রবীভূত হয়, মানে লেস সলিউবল। তাহলে এই যে স্প্যারিংলি সলিউবল সল্ট আছে এদের যে স্যাচুরেটেড সলিউশন এগুলোকে আমরা কনসিডার করতে পারি ইনফাইনাইট ডাইলুশন। দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি ইনফাইনাইট ডাইলুশন। কোনো একটা স্প্যারিংলি সলিউবল সল্টের স্যাচুরেটেড সলিউশনকে আমরা ইনফাইনাইট ডাইলুশনে কনসিডার করতে পারি। এখন দেখো ল্যামডা এম ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে? ল্যামডা এম অ্যাট ইনফিনিটি দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু কাপ্পা ইন্টু 1000 বাই মোলারিটি। এই রিলেশন আমরা আগে পড়েছি যে ল্যামডা এম এর সঙ্গে কাপার রিলেশন, এটা ল্যামডা এম ইকুয়ালস টু কাপ্পা ইন্টু 1000 বাই মোলারিটি। সো দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি কাপ্পা ইন্টু 1000 বাই সলিউবিলিটি। সো ল্যামডা এম ইনফিনিটি দ্যাট ইজ ইকুয়ালস টু কাপ্পা ইন্টু 1000 বাই সলিউবিলিটি। যেহেতু সলিউবিলিটির মানটা এই ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাব, তার ফলে কিন্তু যে কোনো স্প্যারিংলি সলিউবল সল্টের সলিউবিলিটি প্রোডাক্টের মান কত হবে সেটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। যেমন দেখো, যদি এবি টাইপের স্প্যারিংলি সলিউবল সল্ট হয়, এই এবি টাইপের স্প্যারিংলি সলিউবল সল্টের কেএসপির মান কত হয়? কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। সো দ্যাট ইজ, এই সলিউবিলিটিটাকে আমরা যদি এস দিয়ে ডিনোট করি তাহলে সেক্ষেত্রে কেএসপি কত হবে? এস স্কোয়ার। এস এর মানটা এই ইকুয়েশন থেকে বের করে নিচ্ছি, বের করে এই ইকুয়েশনে পুট করলে আমরা কেএসপি ভ্যালুটা পেয়ে যাব। যদি সল্টটা এক্স বিওয়াই টাইপের হয় তাহলে এক্স বিওয়াই টাইপ যদি আয়নিত হয় কি হবে? এক্স এ ওয়াই প্লাস প্লাস ওয়াই বি এক্স মাইনাস। তাহলে এক্ষেত্রে এই সল্টের যে কেএসপি হবে দ্যাট ইজ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ এ ওয়াই প্লাস টু দ্য পাওয়ার এক্স ইন্টু কনসেন্ট্রেশন অফ বি এক্স মাইনাস টু দ্য পাওয়ার ওয়াই। দেখো, এই সল্টের যদি সলিউবিলিটি এস হয় তাহলে এর সলিউবিলিটি কত হবে? এক্স ইন্টু এস। এর সলিউবিলিটি কত হবে? ওয়াই ইন্টু এস। এখানে মানটা বসিয়ে দিচ্ছি। সো এক্স ইন্টু এস টু দ্য পাওয়ার এক্স ইন্টু ওয়াই ইন্টু এস টু দ্য পাওয়ার ওয়াই। সো দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এইভাবে যে স্প্যারিংলি সলিউবল সল্ট আছে সেই স্প্যারিংলি সলিউবল সল্টের আমরা কেএসপির মান নির্ণয় করতে পারি। এখানেই আজকের লেকচারটি শেষ করলাম এবং এই লেকচারের মাধ্যমে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। যদি লেকচারটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।